কোরিয়াতে পড়াশোনার জন্য প্রাইমারি ইনভেস্টমেন্টটা কি ছিল? যখন আমি আসছিলাম তখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিলই না। কাজের সুবিধা কেমন, কিরকম ইনকাম করা যায়? বাংলাদেশের রেস্টুরেন্টের সিচুয়েশন আর কোরিয়ার রেস্টুরেন্টের সিচুয়েশন একরকম না। কোরিয়ায় জি। স্টুডেন্টরা কতক্ষণ কাজ করতে পারে? মানুষ যখন আসে কোরিয়াতে ট্যুরিস্ট বিষয় বা বিভিন্ন বিষয়, ওইখানে যদি বাংলাদেশি বা তার দেশের কোনো রিলেটিভস থাকে, ওই রিলেটিভস দের থ্রুতে যদি উনি একটা ইনভেস্টমেন্ট করে কোনো বিজনেসে, তাহলে উনাকে শর্ট টার্মের জন্য প্রতি বছরের জন্য একটা ভিসা দেওয়া হয়। আপনার প্রতি বছর ওটা রিনিউ করতে হয়। যতদিন ওই ভিসা বিজনেসটা চলমান আছে ততদিন ওই বছরে যে ভিসাটা ওইটা দেওয়া হয়। আপনার 2 বছরে আপনার দেখা অন্যরা ফেস করতেছে বা নিজে ফেস করেছেন, কি কি মেইন জি চ্যালেঞ্জ বলে আপনার মনে হয়? স্বাগতম সবাইকে আমাদের নতুন এপিসোডে। এই এপিসোডে আমরা কথা বলবো কোরিয়াতে পড়াশোনা নিয়ে, কিভাবে যেতে পারেন, কিভাবে সবচেয়ে কম বাজেটে যেতে পারেন, কোথায় থাকবেন, আরো অন্যান্য জরুরি সব বিষয় নিয়ে। আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন, আমাদের প্রিয় একজন ছোট ভাই একরাম মোহাম্মদ আরাফাত। আরাফাত কেমন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আমরা চেষ্টা করব আমাদের অডিয়েন্সদেরকে খুবই হেল্পফুল কিছু ইনফরমেশন দিতে, অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কারণ জি অনেকেই মিসগাইডেড হয়ে যায়, ইন্টারনেটে অনেক ধরনের ইনফরমেশন দেয় বিভিন্ন রকম, এর মধ্যে ভুল ত্রুটি থাকে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ ক্লিন একটা ইনফরমেশন আপনার মাধ্যমে আমাদের যে নিউলি স্টুডেন্টরা কোরিয়াতে যেতে চায় তাদেরকে জি ক্লিয়ার করার জন্য। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, কোরিয়াতে পড়াশোনার জন্য আপনি কি কি পরিকল্পনা নিয়েছিলেন? আহ পরিকল্পনা ছিল অনেক বিস্তর ভাবেই আসলে। প্রথমে আইএলটিএস এর পরিকল্পনা ছিল যে প্রথমে আগে আইএলটিএস দিব, তারপরে আইএলটিএস এর পরে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করব, ইউনিভার্সিটি চুজ করব কোন ইউনিভার্সিটি ভালো হবে কোন ইউনিভার্সিটি না, এটার জন্য একটু ঘাটাঘাটি করছি, ফ্রেন্ডদের সাথে কথা বলছি। ওভারঅল পুরো কোরিয়াতে আসার জন্য মেইন যে ইম্পর্টেন্ট পার্ট গুলো ছিল সেগুলাকে খুঁজে বের করছি, কোন কোন ডকুমেন্ট লাগতে পারে না পারে। একটা ধাপে ধাপে করার চেষ্টা করছি আর কি ভাইয়া। চমৎকার। সো এর জন্য আপনার প্রাইমারি ইনভেস্টমেন্টটা কি ছিল, কতটুকু ছিল? প্রাইমারি ইনভেস্টমেন্ট বলতে বেসিক যে ইনভেস্টমেন্টটা প্রথমে করছি সেটা হচ্ছে আইএলটিএস এর পরীক্ষা দিছি। সো আইএলটিএস এর পরীক্ষার জন্য যে টাকাটা লাগছে ওইটা, তাছাড়া টাইমও ইনভেস্টমেন্ট ছিল। তারপরে আলাদা অনেক ধরনের ডকুমেন্ট ছিল যেগুলা বিভিন্ন অফিস থেকে কালেক্ট করতে হয়। তারপরে ওইগুলারে আবার নোটারি করতে হয়, ওগুলারে আবার বিভিন্ন অফিসে নিয়ে ওগুলারে গ্রান্টেড করাইতে হয়। সো সেই কাজগুলো করতে হয়েছিল। সো ওভারঅল হুম, ইনভেস্টমেন্ট বলতে বেসিক যে আইএলটিএস ছিল সেটা, আর বিভিন্ন কাগজগুলা কালেক্ট করা, এটাই। দ্যাটস অল। আচ্ছা। তো ইউনিভার্সিটি টিউশন ফি বা অন্যান্য খরচ এগুলা কি ফ্রি ছিল, না এটার পে করতে হয়নি প্রথমের দিকে? হ্যাঁ, ইউনিভার্সিটির টিউশন ফিস এর ব্যাপারটা হয়েছে আইএলটিএস এর উপরে ডিপেন্ড করে। যদি হুম, আইএলটিএস হুম, এর স্কোর এক এক রকম থাকে, এক এক ইউনিভার্সিটির এক এক রিকোয়ারমেন্ট থাকে। আমি যখন আসছিলাম তখন হুম, আমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল যারা আইএলটিএস এ 6 পায় বা 5.5 পায় তাদের একটা এভারেজ স্কোর দেওয়া হয়। সো আমার আলহামদুলিল্লাহ আইএলটিএস স্কোর 7 ছিল ওই সময়। হুম। তখন আমার স্কলারশিপ দিছিল 40% এর মতন। তো এই জন্য অনেকটা ছাড় পাইছি। বাট প্রথম সেমিস্টারই শুধু অনলি ইন দা ফার্স্ট সেমিস্টার ওইটাই শুধুমাত্র আইএলটিএস এর উপর ডিপেন্ড করে। এছাড়া বাকি হুম, যত পরবর্তী সেমিস্টার আছে সবগুলা প্রিভিয়াস সেমিস্টারের রেজাল্টের উপর ডিপেন্ড করে। সো এমন না যে চমৎকার। পুরাটাই ফ্রি। লাস্ট যে সেমিস্টার ছিল সেটা আমার পুরো ফ্রি ছিল আলহামদুলিল্লাহ, বিকজ আই ওয়াজ ফার্স্ট ইন দা হোল ডিপার্টমেন্ট। তখন আমার কোনো টিউশন ফি দিতে হয় নাই। বাট প্রিভিয়াস যেগুলো ছিল ওগুলাতে আমি 50% স্কলারশিপ দিছি, এরকম একটু ভেরিয়েবল ছিল। সো যদি ওভারঅল আমি জিনিসটা জানতে আর একটু ক্লিয়ার করি সবার জন্য, আপনি জি আইএলস আইএলস দেয়া, একটু ডকুমেন্টেশন নোটারি করা, সব মিলে কয় লাখ টাকার মতো আপনি প্রাইমারিলি খরচ করেছেন বলে মনে হয়? আপনার স্কোর 7 ছিল, ওইটাও আমরা জি মাথায় নিলাম। হুম। কয় লাখ টাকা গেছিল এটা কি মনে আছে আপনার? 2 বছর আগের কথা, আই ক্যানট রিকল ইট হ্যাঁ, প্রপারলি। বাট হ্যাঁ। আমার যতটুকু মনে আছে আইএলটিএস এর জন্য তখন 22,000 টাকা লাগছিল, $200 সামথিং। না, না, তারপরে ওভারঅল সবকিছু মিলেই জি, আপনার মানে টোটাল ধরেন 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকম কয় লাখ টাকা টিউশন ফিস সহ, গিয়েছিল? টিউশন ফিস সহ না টিউশন ফিস বাদে? না, টোটালটাই ঠিক একসাথে। আপনি আ- কোরিয়াতে, বাংলাদেশ থেকে কোরিয়াতে যাওয়া জি, পর্যন্ত। বাংলাদেশ থেকে কোরিয়াতে যাওয়ার পর্যন্ত আমার একটু স্কলারশিপ ছিল, আর বিভিন্ন হুম, জায়গা থেকে আমি ফান্ড পাইছিলাম স্কলারশিপের, সেজন্য আমার একটু কম ছিল। তখন আমার 5 লাখ টাকা লাগছিল ওভারঅল, বাংলাদেশ টু কোরিয়া। 5 লাখ টাকা। জি সো যদি আজকে কোনো একটা স্টুডেন্ট কোরিয়াতে সবচেয়ে কম বাজেটে কোরিয়াতে যেতে জি চায়, ধরেন একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে কোরিয়াতে যাবে,
সবচেয়ে কম বাজেটে কি কি উপায়ে যেতে পারে? আপনার তো গিয়েছেন, একটা এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক ধরনের জি ভাই। নতুন উপায় জানতে জি পেরেছেন অবশ্যই। সো জি। একটু নতুন স্টুডেন্টদের জন্য জানাবেন কি কি উপায় আছে, সবচেয়ে কম খরচে কিভাবে যাবে ওরা? আসলে খরচটা ডিপেন্ড করে ভাইয়া কোন কোর্সের জন্য আসতেছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য নাকি আলাদা বিজনেস রিলেটেড কোনো কোর্স। আবার এটার উপর ডিপেন্ড করে যে ব্যাচেলার জন্য আসতেছে না মাস্টার্স এর জন্য। কারণ ব্যাচেলার জন্য টিউশন ফিস কম থাকে, মাস্টার্স এর জন্য বেশি থাকে। বাট মাস্টার্স এর জন্য আবার প্রফেসর ফান্ডের সুযোগ থাকে। তো একেবারে যদি না বললেই না বলা হয়, তাহলে ব্যাচেলারের জন্য কিছু সুযোগ যদি বলি, সেটা লোয়েস্ট হিসাব করলেও আপনার বর্তমান এই সময় 7 থেকে 8 লাখ টাকা লাগবে ব্যাচেলার, একদম আইএলটিএস এর ইংলিশটাকে যদি কেউ আসে। আর মাস্টার্সে আসার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, মাস্টার্সে আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট রিলেটেড পড়েন, তাহলে ওই রিলেটেড সাবজেক্ট থেকে ইজিলি যে কোনো প্রফেসর থেকে প্রফেসর ফান্ড পাওয়া যায়। তখন টাকা লাগে না, বরং প্রফেসর টাকা পে করে। সো ওইটা সবচেয়ে চিপ ওয়ে, যেটা সেটা হবে প্রফেসর ফান্ডে আসা মাস্টার্স এর জন্য। বাট ব্যাচেলার প্রফেসর ফান্ড দেয় না। তবে ব্যাচেলার জন্য সবচেয়ে চিপেস্ট যেটা আইএলটিএস করা, আইএলটিএস এর পরে আসা, এটাই সবচেয়ে হুম, চিপেস্ট। ওইটাতে এভারেজ 7 থেকে 8 লাখ টাকা লাগবে অ্যাটলিস্ট। আচ্ছা। স্কলারশিপ পেলে ওইটা আবার একটু কমে আসবে আর কি, স্কলারশিপের জি উপর জি, ডিপেন্ড করে। ডেফিনেটলি ভাই। আর এই জি স্কলারশিপটা মূলত ডিপেন্ড করতেছে আপনার আইএলটিএস এর স্কোরের উপর। জি, আ- অবশ্যই আবার আইএলটিএস স্কোর। আবার যদি আবার যদি এটা এমন হয় যে ইউনিভার্সিটি ওয়াইজ কি কোনো টিউশন ফি কম বেশি আছে কি নাকি? এটা আসলে ডিপেন্ড করে শহরের উপরে। যদি বুসান শহরে আমি হুম, থাকি, আমার শহরে ছিল যারা বিজনেস বা হসপিটালিটিতে আসছে, তাদের টিউশন ফি ছিল 30 লাখ 32 লাখ কোরিয়ান টাকায়, বাংলাদেশি প্রায় তিন হুম, লাখ টাকার মতন। আর যদি হুম, কেউ ইঞ্জিনিয়ারিং আসে, তখন তার প্রায় 42 43 লাখ বাংলাদেশি প্রায় 4 লাখ টাকার মতন। তবে এটা যদি ইউনিভার্সিটি বদলায়া বুসান না হয়ে সৌলের কোন ইউনিভার্সিটি হয়, তখন ওইখানে একটু ইনকম্পারেটিভলি একটু বেশি হইতে পারে। বাট অলমোস্ট হুম। ইঞ্জিনিয়ারিং হোক বা অন্য ব্যাচেলারের বিজনেস বা হসপিটাল রিলেটেড সাবজেক্ট, ওগুলোর জন্য ওভারঅল বাংলাদেশে 3 লাখ টাকার মতো লাগে। ইঞ্জিনিয়ারিং এর জন্য 4 লাখ টাকার মতো লাগে, যে কোনো আচ্ছা। ইঞ্জিনিয়ারিং। তো আহ, উম, আপনার যে ডকুমেন্টেশন গুলা লেগেছিল অ্যাপ্লিকেশন করার জন্য, আমি ধরে নিলাম আইএলটিএস দিয়ে নিল কেউ আহ, জি 5 5 লাখ টাকা অ্যারাউন্ড দিয়ে স্কলারশিপ পাওয়ার পরে যাওয়ার একটা পসিবিলিটি ফিল করতেছি। জি সো জি এখন যে আইএলটিএস দিয়ে দিল, এখন তার তো অ্যাপ্লিকেশন করতে হবে যাওয়ার জন্য। কি কি জি। ডকুমেন্ট গুলা লেগেছিল, আর কোন সময় আপনার একটু কমপ্লিকেশন ফিল হয়েছিল, জটিলতা ফিল হয়েছিল? ডকুমেন্ট বলতে প্রাইমারি কিছু ডকুমেন্ট লাগে, যেমন আইএলটিএস এর যেটা সার্টিফিকেট থাকে সেটা লাগে। তারপরে এসএসসি এন্ড এইচএসসি যে রেজাল্ট কার্ড, মার্কশিট এন্ড ট্রান্সক্রিপ্ট বলে যেটাকে আর কি, ওইটার সাথে আবার সার্টিফিকেট যেটা থাকে ওইটা, ওইগুলার অ্যাটাস্টেশন করাইতে হয়েছে এডুকেশন বোর্ডের থেকে। ঢাকা আমার বোর্ড ছিল ঢাকা, সো ঢাকা বোর্ডের থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে, এগুলোরে সব অ্যাটাস্টেশন করাইতে হয়েছে। তারপর ওগুলার নোটারাইজ করতে হয়েছে বিভিন্ন পেপার, যেমন আইডেন্টিফিকেশন, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট, আমার বাবা বা মা, আমার যে গার্ডিয়ান থাকবো তার আইডি কার্ড, তার যদি পাসপোর্ট থাকে, এইসব কাগজপত্র গুলা যেগুলা সরকারের তরফ থেকে আসে, সেগুলারে তো ডিরেক্টলি অ্যাটাস্টেশনের মাধ্যমে পাঠায় দেওয়া যায়। আর যেগুলা সাইডের পেপার, যেমন আমার পরিবারের মানুষের বা আমার আইডি কার্ড বা পাসপোর্ট, এগুলারে নোটারাইজ করাইতে হয়। নোটারাইজ করে বেসিক যে অ্যাপ্লিকেশন, সেটার জন্য অনলাইনে একটা কপি বানাইতে হয়, A4 কাগজের একটা কপি। ওই কপিগুলা দিয়া বেসিক অ্যাপ্লিকেশন পূরণ করা যায়। আর অ্যাপ্লিকেশন যদি গ্রান্টেড হয়, তাহলে ওই কাগজগুলারে ডিএচএল করার মাধ্যমে কোরিয়াতে আনা হয়। এটা হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন প্রসেস। আচ্ছা, এখানে কমপ্লিকেশন কোনটাতে ফিল হয়েছিল, একটু জটিলতা কোনটাতে ফিল হয়েছিল? কমপ্লিকেশন হচ্ছে ভাইয়া টাইমের অ্যাক্সেসটা। আসলে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন টাইম থাকে, এমন না যে সেমিস্টার শুরু হয়েছে কোরিয়াতে 2টা সেমিস্টার, একটা সেপ্টেম্বর ইনটেক একটা মার্চ ইনটেক। এমন না যে মার্চ ইনটেকে সব ইউনিভার্সিটি একসাথে আসবে বা সেপ্টেম্বর ইনটেকে সব ইউনিভার্সিটি একসাথে আসবে। এটা ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির উপর। এমন হইতে পারে কোন ইউনিভার্সিটির যেই ফার্স্ট মেরিট লিস্ট, যেটা প্রথম চয়েস যেটা, সেটাতে অনেক স্টুডেন্ট নিয়ে ফেলছে, বাট অন্য ইউনিভার্সিটি নেয়ও নাই। আবার এমন ইউনিভার্সিটি আছে যে লাস্ট সেমিস্টার ইনটেক শুরু হওয়ার 2-3 মাস আগে থেকে অ্যাডমিশন দেয়। তো মেইন কমপ্লিকেশনটা হয়েছে এইটা, যে কোন ইউনিভার্সিটির টাইম লাইনটা কিভাবে, ওইটা জানা রাখতে হবে কেয়ারফুলি। আর আরেকটা ব্যাপার হয়েছে যে কোন ইউনিভার্সিটি চুজ করব, কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে অ্যাভেলেবেল আছে, এটা একটা বড় ঝামেলা থাকে এখানে, একটা ক্যাওস থাকে। যখন আমি আসছিলাম, তখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিলই না। So I was expecting হুম, to have engineering course, but ছিলই না ওই সময়। বাট লেটার অন ইন দ্য নেক্সট সেমিস্টার তখন আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে। সো কোন সময়ে কোন ইউনিভার্সিটি কোন কোর্সটা আছে কোন কোর্সটা নাই, এটা একটু জানতে প্রবলেম হয়। আচ্ছা। সো
এখন যদি আমি খেয়াল করি আপনার ওই সময়ে কতদিন মোটামুটি সময় লাগে ভিসাটা পেতে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা, ভিসা পাওয়া, সময় ডিউরেশনটা কেমন ছিল? সময় ডিউরেশন বলতে আপনার যখন ইনটেক শুরু হয়, যদি মার্চ ইনটেকের কথা বলি বা সেপ্টেম্বর ইনটেকের কথা বলি, আমি সেপ্টেম্বর ইনটেকে আসছিলাম। মার্চের পরে থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হয়। মার্চ, এপ্রিল, মে, জুন, এই 3 মাসের অ্যাপ্লিকেশন চলে। এখানে একটা ফার্স্ট মেরিট লিস্ট দেয়, সেকেন্ড মেরিট লিস্ট দেয়, এভাবে করে স্টুডেন্ট অ্যাডমিশন দেওয়া হয়। তারপরে সেই কাগজপত্র নিয়ে ওই যে অ্যাটাস্টেশন করাইতে হয়, কোরিয়াতে পাঠাইতে হয়। তারপরে ওইগুলারে আবার নিয়ে এম্বাসির জন্য দাঁড়াইতে হয়। তো ওভারঅল প্রসেসে এই পুরো প্রসেসটার জন্য 4 মাস সময় লাগে। এন্ড বাকি যে 2 মাস সময় থাকে, ওই 2 মাসের মধ্যে শুধুমাত্র এম্বাসি ফেজ গুলা করা হয়, বা যাদের অন্যান্য কাজ বাকি থাকে তারাও করতে পারে। তো লাস্ট 2 মাসের মধ্যে, যেমন আমাদের সময় ছিল জুলাই এন্ড আগস্ট, এই 2 মাসে শুধুমাত্র প্রসেসিং হয়েছে, সবার এম্বাসি ডেট ছিল, সবাই এম্বাসি ফেস করছে। তারপরে সেপ্টেম্বর ইনটেকের জন্য চলে আসছে। ওভারঅল যদি একটা এভারেজ বলেন তাহলে 4 মাস এনাফ। আচ্ছা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত 4 মাসের মধ্যে মোটামুটি সবকিছু কভার করা জি, যাবে এটা। জি, আচ্ছা, ইনশাল্লাহ। খুবই চমৎকার। সো কোরিয়াতে আপনার যে স্টুডেন্ট গুলা যাচ্ছে, আপনারা আছেন এখন, কাজের সুবিধা কেমন, মানে কিরকম ইনকাম করা যায়, সবগুলা একটু যদি ডিটেল করতেন, ওয়ার্কিং সিচুয়েশনটা কোরিয়ার। ওয়ার্কিং সিচুয়েশন কোরিয়াতে রাইট নাও ওয়ার্কিং সিচুয়েশন ভালো আছে। ইভেন আগেও ভালো ছিল, এমন না যে কোরিয়াতে কাজ নাই, বাট কোরিয়াতে কাজ আছে। বাট দ্য মেইন ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ ইউ নিড টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা রেস্টুরেন্টের জব ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। ল্যাঙ্গুয়েজ প্রাইমারি থিং, এন্ড সেকেন্ড থিং ইজ নেটওয়ার্কিং। কোনো বড় ভাইয়ের সাথে পরিচয়, কোনো সিনিয়রের সাথে পরিচয়, ইভেন জুনিয়রদের সাথে যদি পরিচয়ও থাকে তাহলেও মানুষ কাজ পায়। তো যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছে তাদের জন্য বেসিক যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখে আসা। প্রথম 6 মাসে জব পাওয়া একটু টাফ হয়, কারণ ইউনিভার্সিটি ক্লাস শিডিউলটা একটু ডিফারেন্ট থাকে। ওইটা তখন চুজ করা যায় না, ক্লোজ ক্রেডিট থাকে। কিন্তু পরের সেমিস্টার থেকে আবার ওপেন ক্রেডিট দেয়। ইউনিভার্সিটির সাবজেক্ট গুলো আমরা আমাদের ইচ্ছে মতো, পছন্দ মতো চুজ করতে পারবো। আর কাজ অনেক আছে আলহামদুলিল্লাহ। কোরিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে। কোরিয়াতে রেস্টুরেন্টের কাজগুলো লিগ্যাল ওয়েতে থাকে, হোটেল রেস্টুরেন্টের কাজগুলো, এগুলো অনেক আছে। কাজ নাই এরকম না, কাজ আছে, বাট কাজের জন্য প্রপার একটা অ্যাবিলিটি লাগে, প্রপার একটা যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা হচ্ছে, মেইন যোগ্যতা হচ্ছে ভাষা। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা কোরিয়া এসে 7 দিনের মাথায় জব পাই গেছে, কারণ তারা ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, তারা ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ থেকে শিখে আসছে। এমন স্টুডেন্ট আছে যারা কোরিয়া এসে এক বাংলাদেশে বছর হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ রেস্টুরেন্ট প্রোগ্রাম জব গুলা পায় কি, না। জি, সরি একটু ইন্টারাপ্ট হলো, বাংলাদেশে ডেফিনেটলি। অ্যাভেলেবেল তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম গুলা থাকে, তাই না? জি, জি, যদি কেউ কোনো স্টুডেন্ট ডোলিঙ্গোর মতো সফটওয়্যার গুলা ইউজ করে যদি প্রাইমারি কিছু ল্যাঙ্গুয়েজও ডেভেলপ করে, কোনো সেন্টারে না গিয়েও, তারপরেও তো হেল্প করতেছে। মূল কথা হচ্ছে হ্যাঁ, একটু ডেফিনেটলি। কমিউনিকেশনটা জি, লাগতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই মেইন ক্ষেত্রে মেইন ব্যাপার যারা ওইটাই। একটু কাজ শিখেও আছে, ধরেন কোনো রেস্টুরেন্টে জব করে আসছিল দেশ থেকে, ওদের অ্যাডভান্টেজটা কেমন থাকে? আহ বাংলাদেশের রেস্টুরেন্টের সিচুয়েশন আর কোরিয়ার রেস্টুরেন্টের সিচুয়েশন একরকম না। কোরিয়াতে কাজগুলো ডিফারেন্ট হয়, আর কোরিয়াতে মানুষের ভাবনা, চিন্তা ভাবনা, কাজের ধরন সবকিছু আলাদা হয়। এমন না যে বাংলাদেশে কেউ কাজ করছে বলে কোরিয়াতে কাজটা তার জন্য ইজি হবে। বাট দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ কোরিয়াতে কাজ অনেক হার্ড ওয়ার্কের হয়। তো বাংলাদেশে যদি কেউ রেস্টুরেন্ট না হোক, অন্য কোনো জায়গায়ও একটা লং টার্মের জন্য 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টার জন্য হার্ড ওয়ার্ক করে থাকে, তাহলে কোরিয়া এসে তার জন্য অনেক ইজি হবে। ইভেন কেউ যদি কায়িক শ্রমের কাজও করে, দিনমজুরের যে কাজগুলো ওইগুলো যারা করে তাদের জন্য এটা বেটার প্লাস পয়েন্ট হবে। কারণ না, কোরিয়াতে কাজ অনেক জবের কষ্টের হয়, ক্ষেত্রে অনেক হার্ড আমি ওয়ার্কের যে হয়। কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে যাচ্ছি, জি, জি, জবের হ্যাঁ। ক্ষেত্রে ওরা আহ, একটু এক্সপেরিয়েন্স খুঁজে কিনা, ধর রেস্টুরেন্টে দেখা গেল কিচেনে আগে কাজ করেছে, এরকম অভিজ্ঞতা থাকলে তাদের কোনো অ্যাডভান্টেজ থাকে কিনা। যেন কি ইউরোপের সাইডে আমাদের এখানে যে দেশে হোক না কেন, যদি জি, কারো কিছু এক্সপিরিয়েন্স থাকে বছর 2 বছরে, তাদেরকে আমরা একটু প্রায়োরিটাইজ করি রাদার দেন টোটালি ফ্রেশ স্টুডেন্ট। সো ওইটা কি কোরিয়ার ক্ষেত্রে ওরকম কিনা না, দেখা যাচ্ছে সবাই এভারেজে কাজ পাচ্ছে, জি। ওইটা কোনো বদার করে না? আসলে এটা আসলে বদার করে না। বাংলাদেশের এক্সপিরিয়েন্স বা যার যার কান্ট্রি থেকে যে এক্সপিরিয়েন্স আছে ওইটা আসলে কোরিয়া ম্যাটার করে না। কোরিয়া এক্সপিরিয়েন্স চায়, কোরিয়ান রেস্টুরেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা এটা হুম, চায়। হুম। বাংলাদেশে বা অন্য কোনো কাজ করার এক্সপিরিয়েন্স এটা আসলে চায় না। মেইন জিনিস চায় যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে আপনাকে শিখাই নেওয়া একদম ইজি। কোরিয়ানরা এইটাতে বিশ্বাস করে। আপনার সাথে হুম। কমিউনিকেশন করা যাইতেছে, আপনার ইজিলি যে কোনো কাজ শিখাই নেওয়া যাবে। ইভেন কাজ যত তার হার্ড হোক, যত প্রায়োরিটাইজটা স্কিলের প্রয়োজন ল্যাঙ্গুয়েজ হোক। আপনার হ্যাঁ, খুবই। ডেফিনেটলি ভাইয়া, ডেফিনেটলি। আচ্ছা, এখন ওইটা হলে সময়, বাইরে। জি, বাইরের দেশে তো 20 ঘন্টা করতে পারে স্টুডেন্টরা মূলত, জি, কোরিয়ায় জি। স্টুডেন্টরা কতক্ষণ কাজ করতে পারে আর ইনকামটা কেমন হয় তাদের?
কোরিয়াতে আসলে কাজের জন্য ফিক্সড কোনো টাইম দেওয়া নাই, এমন না যে 20 ঘন্টার বেশি আপনি করতে পারবেন না বা 30 ঘন্টার বেশি আপনি করতে পারবেন না। কোরিয়াতে ক্লাসের বাইরে যে সময়গুলো আছে ওই সময়গুলোতে ডেফিনেটলি আপনি কাজ করতে পারবেন, ইটস আপ টু ইউ। কাজের জন্য ওয়ার্ক পারমিট নিতে হয়, রেস্টুরেন্ট থেকে কাগজ নিয়ে ইউনিভার্সিটি জমা দিতে হয়, সেটা দিয়ে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এম্বাসি থেকে, ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট আসে। ওই ওয়ার্ক পারমিটে আপনি যত ইচ্ছা তত কাজ করতে পারবেন। ওয়ার্ক পারমিটটা আবার ডিপেন্ড করে একাডেমিক রেজাল্টের উপরে, কার অ্যাটেন্ডেন্স কিরকম আছে, কার রেজাল্ট ভালো হইতেছে কিনা। কারো অ্যাটেন্ডেন্স যদি খুবই লেস থাকে তাহলে তার ওয়ার্ক পারমিট দেয় না, আর কারো অ্যাটেন্ডেন্স যদি ভালো থাকে ইজিলি তার ওয়ার্ক পারমিট দিয়ে দেয়। আর ওয়ার্ক পারমিট পাইলে আপনি যত ইচ্ছা তত কাজ করতে পারবেন, 30 আওয়ার্স, 35, 40 আওয়ার্স, ইটস আপ টু ইউ। বাংলাদেশি টাকায় কত টাকার মতো ইনকাম করা সম্ভব যদি ফুল টাইম কাজ করে একটা ফুল টাইম স্টুডেন্ট? বলতে ফুল টাইম বলতে এভারেজ যে স্টুডেন্ট গুলো আছে, এভারেজ স্টুডেন্টরা 40 আওয়ার্স এর মতো কাজ করে ক্লাসের পাশাপাশি। অনেকে 50 আওয়ার্সও করতে পারে, অনেকে লেস 35, 30 করে। যদি আপনি ধরেন 40 আওয়ার্স এ উইকও ধরে নেওয়া হয় বা 30 আওয়ার্স উইক ধরে নেওয়া হয়, পার আওয়ারে কোরিয়ান 10,000 ওন দেয়। 10,000 ওন কম্পারেটিভলি বাংলাদেশে 900 টাকা বা 950 টাকা। ধরে নিয়ে 1,000 টাকা ধরে নিলেও আপনার এক উইকে কাজ করলে বাংলাদেশি প্রায় 30,000 টাকার মতো কাজ করা যেতে পারে। ওভারঅল যদি ফুল টাইম কারো রেস্টুরেন্টে জব থাকে তাহলে তার পক্ষে 1,20,000, 1,50,000 টাকা কামানো ইজি। আচ্ছা, সো এখন লিভিং কস্টটাতে আসি। লিভিং কস্ট অবভিয়াসলি এখন 1 লাখ থেকে 1,50,000 বলেছেন আপনি, তাই না? হ্যাঁ, এটা এভারেজ, 1 লাখ থেকে 1,50,000 এভারেজ, এভারেজ। এটা হচ্ছে ইনকামটা এভারেজ। অনেকে 2 লাখও ইনকাম করতে পারে হয়তো হ্যাঁ, বা। হ্যাঁ, সো এখন জি, তাদের তো খরচ আসবে। লিভিং অবশ্যই। কস্টটা কেমন যাচ্ছে? খাবার দাবার থাকা এটার কেমন যাচ্ছে? খাবার দাওয়া থাকা বলতে কেউ যদি একটু ভালোভাবে চলাফেরা করে তাহলে ও অনেক কষ্ট কমে আনতে পারবে। কোরিয়াতে মেইনলি যে কষ্টটা লাগে সেটা হচ্ছে রুম রেন্ট। রুম রেন্ট অনেক বেশি হাই। একটা যদি ওয়ান রুমের অ্যাপার্টমেন্ট কেউ নেয় তার বেসিক রুম যে ভাড়া হবে সেটা হবে প্রায় 3.5 লাখ কোনের মতো, বাংলাদেশি 30,000 টাকার মতো অলমোস্ট। আর হোস্টেলে যদি কেউ থাকে, গোশিয়ন বলে কোরিয়াতে এটা, ইউনিভার্সিটি হোস্টেল না, পার্সোনাল মানুষের হোস্টেল, এটা ওনারশিপ থাকে আলাদা। ওই হোস্টেলে থাকলে অলমোস্ট মান্থে 25,000 টাকা পার মান্থ ভাড়া পড়ে বাংলাদেশি টাকায়। তো এটা সবচেয়ে বড় খরচ পড়ে রুম ভাড়া যেটা। আর ট্রান্সপোর্টেশন ফি এটা একদম চিপ, বাংলাদেশি 10,000 টাকা হলে ফুল মান্থ ইজিলি ট্রান্সপোর্ট করা যায় বাসে, সাবওয়েতে, যে কোনো জায়গা দিয়া। আর এমনি গ্রোসারিজ খরচ বা মিটস, ফ্রুটস, ফ্রেশ ফিশ, এইসব যেগুলো খরচ আছে এগুলা অত বেশি না, আহামরি না। বাংলাদেশি 30 থেকে 40 হাজার টাকা হইলে সুন্দর মতো চলে যায়। তো ওভারঅল যদি কেউ 70 থেকে 80 হাজার টাকার একটা প্যাকেজ ভাবে তাহলে একদম এনাফ। সে ঘোরাফেরাও করতে পারবে, সে খাওয়া দাওয়া করতে পারবে, সুন্দর মতো থাকতেও পারবে। ইটস এ ফুল প্যাকেজ। আহ 70 থেকে 80 হাজার মধ্যে ওর হোল প্যাকেজে হয়ে যাচ্ছে। সো বাকি জি, টাকাটা অবভিয়াসলি হ্যাঁ, সেভিংস এ আসতেছে, হ্যাঁ, টিউশন ফি দিতে জি, পারবে, আবার টাকা বাঁচলে definitely, একটু হলিডেজ বা অন্য কিছু নিতে পারতেছে। হ্যাঁ, অনেকে চাইলে তো জি, দেশেও পাঠাতে পারছে। সো হ্যাঁ, কম্পারেটিভলি অবশ্যই, কোরিয়ার ইনকামটা ইউরোপের মতোই, কিন্তু জি, লিভ লাইফ কোয়ালিটি তারপরে ব্যালেন্সটা অনেক বেশি, জি, যতটুকু আপনার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম। এখন জি ভাইয়া। স্টুডেন্ট যে যাবে, স্টুডেন্টের কত ধরনের ভিসা আছে, কত টাইপস এর ভিসা আছে? স্টেট ওয়ে জাস্ট স্টুডেন্ট ভিসা গুলা, না অন্যান্য অন্য প্রোগ্রাম আছে কোনো, যে কেউ চাইলে যা বয়স্ক একটু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেল, যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, কোরিয়ান ইউনিভার্সিটিতে পড়তে পারতেছে, বাট দেশে একটা প্রোগ্রাম করলো ল্যাঙ্গুয়েজ এর, আর একটা প্রোগ্রামে কোরিয়াতে গেল, এরকম কোন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সুবিধা আছে কিনা, বা না, দেখা এরকম যাচ্ছে অন্য কোনো ভিসার কোনো সুবিধা আছে কিনা? না, বর্তমান সময়ে ভাইয়া এরকম নাই। বয়স্ক কারো যদি কথা বলেন তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে আসার মতো এরকম সুযোগ সুবিধা নাই আসলে। বর্তমানে হুম, কোরিয়াতে আইদার ট্যুরিস্ট ভিসা অথবা এই স্টুডেন্ট ভিসা, এই দুইটা ভিসাই মেইনলি অ্যাভেলেবেল আছে। এমন না যে কেউ ওয়ার্ক হুম, পারমিটের জন্য আসতে পারবে বা কিছু একটা। মাঝে মাঝে কিছু হুম, কিছু সময় আছে যেগুলা কোরিয়া থেকে সার্কুলার দেওয়া হয় ফ্যাক্টরি ওয়ার্কার্স হুম, এর জন্য, স্কিল ওয়ার্কার্স এর জন্য। তাদেরকে হুম। বাংলাদেশ থেকে, উজবেকিস্তান থেকে, পাকিস্তান, ইন্ডিয়া এইসব দেশে থেকে আনা হয়। তবে মানে কাজের স্টুডেন্টদের জন্য ভিসার একটা সুবিধা আছে সুবিধা যদি আছে, কেউ বাট ওইটা অফার পায়। খুবই খুবই রেয়ার, খুবই রেয়ার, ওইটা খুবই খুবই রেয়ার। রেয়ার, কম আরকি। জি, মানে জি, যদি কেউ অফার পায় তখন হচ্ছে আরকি। বাট কোরিয়াতে মাঝখানে কিছু অফার ওরা অন করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের উপর। এটা জি, জাপানেও আছে প্রত্যেকটা কান্ট্রিতে, জি, যে একটা জি, প্রোগ্রাম এখানে করবে, বাকি আরেকটা প্রোগ্রাম কোরিয়াতে করবে। ল্যাঙ্গুয়েজ জি, লার্নিং। তো জি, এরপরে ধরো কেউ একজন ভিজিট ভিসায় গেল, আমরা ওই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেরটা অপশনটা বাদ দিলাম, ভিজিট জি। ভিসায় গেল। কোরিয়াতে কেউ যদি ভিজিট ভিসায় যায়, গিয়ে যদি কোনো কাজ পায় কোনো একটা কোম্পানিতে বা কিছুতে, ও কি ওখানে স্টে করতে পারবে, না ওকে চলে আসতে হবে?
ওকে চলে আসতে হবে এরকম কোনো হ্যাঁ, সুযোগ আচ্ছা। নাই। ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় কেউ আইসা এখানে কাজ হ্যাঁ। পাইলে এই সুযোগ নাই। তবে তবে স্পেসিফিকলি একটা সুযোগ আছে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সুযোগ। হুম, কোরিয়া থেকে মানুষ যখন আসে কোরিয়াতে ট্যুরিস্ট ভিসায় বা বিভিন্ন বিষয়, ওইখানে যদি হুম, বাংলাদেশি বা তার দেশের কোনো রিলেটিভস থাকে, ওই রিলেটিভস হুম। এর থ্রুতে যদি উনি একটা ইনভেস্টমেন্ট করে কোনো বিজনেসে, তাহলে উনাকে শর্ট টার্মের জন্য প্রতি বছরের জন্য একটা ভিসা দেওয়া হয়। আপনার প্রতি বছর এটা রিনিউ করতে হয়। যতদিন ওই ভিসা বিজনেসটা চলমান আছে ততদিন ওই বছরে যে ভিসাটা ওইটা দেওয়া হয়। তবে এরকম কোনো চমৎকার স্পেসিফিক সুযোগ নাই অপরচুনিটি এটা। হ্যাঁ। যে এমন কোনো সুযোগ এই নাই যে অপরচুনিটি তো ভিজিট ভিসায় দারুণ। আসলে আর থেকে এখন গেল। এটার জন্য কত টাকা লাগতে পারে? মানে আনুমানিক ধরেন ইনভেস্টমেন্ট বললেন আপনি, কোন একটা জি, রিলেটিভ থাকলে বা ফ্রেন্ড থাকলে ওকে ইনভেস্টমেন্ট করলো। তো এর জন্য জি। ও প্রাইমারি ইনভেস্টমেন্ট কত হইতে পারে, এরকম কোন আইডিয়া আছে? যে কেউ গেল আহ ভিজিটে, ইনভেস্ট করলো। জি। আর কত টাকা ইনভেস্ট করতে হইতে পারে? ভাইয়া প্রথমত ভিজিটে আসাটা খুবই টাফ। কারণ এমন না হুম, যে হুম। সহজে চাইলে বাংলাদেশ থেকে কেউ ফার্স্ট কান্ট্রি হিসাবে কোরিয়াতে ভিজিট করতে আসতে পারবে। এটা রিয়েলি ভেরি টাফ। আগে অন্যান্য অনেক দেশ ঘুরতে হবে, পাসপোর্ট যদি ভারী হয়, বাংলাদেশে বলে যে পাসপোর্ট ভারী। তো পাসপোর্টে যদি অনেক দেশের একটা হিস্টরি থাকে যাওয়ার, তাহলে কোরিয়াতে ট্যুরিস্ট ভিসা দেয়। অথবা কোরিয়াতে যদি কোনো রিলেটিভস থাকে যার পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা আছে, তাদের থ্রুতে ট্যুরিস্ট ভিসা আসা যায়। তবে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই ভাই, কত টাকা ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের প্রসেস কি, এটা নিয়ে আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি আইডিয়া। বাট এটা আইডিয়া আছে যে ট্যুরিস্ট ভিসা আসাটা টাফ, বাট ইটস পসিবল। যদি কেউ কোরিয়াতে থাকে স্পন্সর করার মতো, তাহলে ট্যুরিস্ট ভিসা আসা যায়। আচ্ছা, এতক্ষণ তো সুবিধা সমূহ নিয়ে জি, কথা বললাম। চলো না জি। এবার জানি অসুবিধাগুলা কি কি? কোরিয়াতে মূল চ্যালেঞ্জ গুলা, আপনি আসছেন গেছেন আজকে কতদিন? আমার কয় বছর অলমোস্ট হতে? 2 বছর, অলমোস্ট 2 বছর ভাই, আচ্ছা, অলমোস্ট। আপনার ২ বছরে আপনার দেখা, নিজে ফেস করা কি চ্যালেঞ্জ গুলা হয়েছে? অন্যরা ফেস আহ করতেছে বা নিজে ফেস করেছেন। কি মেইন জি। চ্যালেঞ্জ বলে আপনার মনে হয়? প্রথম প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে কোরিয়াতে প্রথমে আইসা একটা কালচারাল শক। কারণ ডিফারেন্ট কালচার, আমরা বাংলাদেশে যারা আমরা একটু প্র্যাকটিসিং মুসলিম আছি, তাদের জন্য ইটস রিয়েলি ভেরি হার্ড টু কোপ আপ উইথ ইন দিস সিচুয়েশন। বাট আমি মনে করি যে একটু ট্রাই করলে ইজিলি এই সিচুয়েশন থেকে পার হওয়া যায়। তবে সবচেয়ে বড় থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে জব। কারণ কোরিয়াতে জব না থাকলে ইটস রিয়েলি ভেরি হার্ড এখানে স্টে করা, এখানে থাকা। কারণ প্রতি মাসে বাংলাদেশ থেকে টাকা এনে ওইভাবে চলা, এটা আসলে অত ইজি না। আর জব না থাকলে কোরিয়াতে লাইফস্টাইল খরচ অনেক বেশি। মোটামুটি ধরলে 70-80 হাজার টাকা আমি প্রিভিয়াস মেনশন করছি। তো ওই হিসাব করলে যদি কারো জব না থাকে, এটা খুবই টাফ। প্রথম প্রথম আইসা জব পাওয়াটা, প্রথম জব পাওয়াটা সবচেয়ে বেশি টাফ। প্রথম জব পাইলে ওই জবটা না থাকলেও পরবর্তীতে ওইটার একটা রেফারেন্স দেওয়া যায় যে আমি ওই রেস্টুরেন্টে কাজ করছি বা আমি ওই হোটেলে কাজ করছি। বাট প্রথম জব যে পাওয়া ওইটা সবচেয়ে বেশি টাফ। আর দ্বিতীয় ব্যাপার বলতে হচ্ছে নেটওয়ার্কিং করাটা একটু টাফ আসলে। কেউ যদি দূরের কোনো ইউনিভার্সিটি থাকে, ওইখানে আশেপাশে বাংলাদেশি না থাকলে ওইখানে নেটওয়ার্ক করা, কানেক্টিভিটিটা করা, ওইটা আসলে একটু টাফ হয়ে যায়। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটি যাওয়া, পড়াশোনা করা, অ্যাজ ওয়েল এস কাজ করা, এটা আসলে কম্বাইন করে ব্যালেন্স করা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, আপনার ইউনিভার্সিটির সিলেকশন জি। বা সাবজেক্ট সিলেকশনটা কেমন ছিল? কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটিটা পিক করেছিলেন? আর সাবজেক্টটা পিক করেছিলেন? আমি আসছি হচ্ছে ক্যাংসাং ইউনিভার্সিটিতে, এটা বুসান শহরের খুবই নামি দামি একটা বিখ্যাত প্রাইভেট ইউনিভার্সিটি। তো আমি যখন আসছিলাম, এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রেফারেন্স ছিল। আমার একটা ফ্রেন্ড আছে মাহবুব রহমান তামিম। ও আমার ছোটবেলার ফ্রেন্ড। ও এক সেমিস্টার আগে কোরিয়াতে আসছে ক্যাংসাং ইউনিভার্সিটিতে, আমাদের সেম ইউনিভার্সিটিতে। তো আমি ওর থেকে ইনফরমেশন জানতে পারছি যে আসলে এই ইউনিভার্সিটিটা বুসান শহরের মধ্যে ভালো। তো কয়েকটা অপশন ছিল যে আমি হয়তো রাজধানীতে যেতে পারি, সোউলে অথবা বুসানে, আরো কয়েকটা জায়গা ছিল যেগুলোতে যাওয়ার পসিবিলিটিস ছিল। বাট এজ আই সেড আর্লিয়ার, নেটওয়ার্কিং অনেক বেশি জরুরি। সো আমার তেমন কোনো পরিচিতি ছিল না, সো সেজন্য আমি চুজ করছি যে ওকে, আমার ফ্রেন্ড যেখানে আছে, হি হ্যাজ এ কাপল অফ কানেক্টিভিটি দেয়ার, দ্যাটস ওয়াই আই চুজ দ্যাট। ওকে, আমি আমার ফ্রেন্ডের কাছে যেতে পারি। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ওই সময়ে সোউলের থেকে, রাজধানী থেকে বুসানে আসার হাইপটা বেশি ছিল। বেশিরভাগ স্টুডেন্ট বুসানে আসতে চেয়েছিল, তখন বুসানে মানুষ আসার অনেকটা হাইপ ছিল। এটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি চুজের আমার রিজন। আর দ্বিতীয় কারণ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বলতে এট দ্যাট মোমেন্ট, ওই এক্সাক্ট সময় কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল না। তবে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ বাংলাদেশে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্সের। এখন ওই সময় দুইটা সাবজেক্ট ছিল শুধুমাত্র অ্যাভেলেবেল ফরেন স্টুডেন্টদের জন্য, গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো আই চুজ গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিকজ এট দ্যাট মোমেন্ট আই রিয়েলি ফিল লাইক এটার একটা নেসেসিটি হবে, এটা একদম ফেল না যাবে না। অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অলসো গেভ আস এন অপরচুনিটি দ্যাট উই ক্যান টেক ডাবল মেজর। আমরা এই মেজরের পাশাপাশি অন্য কোনো মেজর নিতে পারবো পরবর্তী সেমিস্টার গুলাতে। মেবি ইন দ্য নেক্সট সেমিস্টার, আমার পঞ্চম সেমিস্টারে আমি ডাবল মেজর নিবো ইনশাল্লাহ।
তো ওই সময় সাবজেক্ট ছিল এটা যে জাস্ট ফর দ্য প্রাইমারি থিং আমি এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যাই, পরবর্তীতে আমি আমার পছন্দ মতো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে নিতে পারবো। আচ্ছা, চমৎকার। আচ্ছা, স্কলারশিপের সিচুয়েশনটা নিয়ে আমি আর একটু ক্লিয়ার করতে চাই। কোরিয়াতে কি কি টাইপস এর স্কলারশিপ গুলা মূলত প্রোভাইড করে, আর স্টুডেন্টরা কিভাবে পেতে পারে? সব স্কলারশিপ নিয়ে পুরোপুরি ভাবে আমার ধারণা নাই, তবে কিছু কিছু স্কলারশিপ আছে। যেটা প্রথম স্কলারশিপ যেটা সেটা হচ্ছে জিকেএস বলে, কোরিয়ান গভর্নমেন্ট দেয় এই স্কলারশিপটা বিভিন্ন ইউনিভার্সিটিতে, তবে স্পেসিফিক্যালি শুধু মাস্টার্স এর জন্য পায়। ব্যাচেলারের জন্য স্কলারশিপ খুবই টাফ, ব্যাচেলারের জন্য স্কলারশিপ আসলে পাওয়া যায় না, এটা যে কোনো ইউনিভার্সিটি হোক। তবে মাস্টার্স এর জন্য ওভারঅল অনেক ইউনিভার্সিটিতে একটা প্রফেসর ফান্ড বলে এটাকে। আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করতে চাইতেছেন ওই সাবজেক্টে একটা না একটা প্রফেসর আছে, ওই প্রফেসরের আন্ডারে আপনি জয়েন করবেন, ওনার আন্ডারে রিসার্চ টিচার করবেন, আপনার পুরো মাস্টার্স লাইফ ওখানে যাবে, প্রফেসর মান্থলি আপনাকে পে করবে। এটা খুবই বড় একটা স্কলারশিপ আছে। এছাড়া ব্যাচেলার বলেন বা মাস্টার্স বলেন ওইরকম কোনো হাইলাইট করার মতো স্কলারশিপ কোরিয়াতে অ্যাভেলেবেল নাই। ওই জিকেএস আছে শুধু, আর মাস্টার্স এর জন্য প্রফেসর ফান্ড, বাট মেইনলি মাস্টার্স এর জন্য, ব্যাচেলার জন্য তেমন কোনো অ্যাভেলেবিলিটি নাই। আচ্ছা, যার মাস্টার্স প্রোগ্রামে আছে তাদের স্কলারশিপের সুবিধাটা হ্যাঁ, একটু বেশি, বা বেশি। মাস্টার্স বা এর অ্যাবভে যদি চাই কেউ, হ্যাঁ, পিএইচডি হ্যাঁ, প্রোগ্রামে গেলে হয়তো বা PhD program এটা তো আরো ফুলি অনেক ফান্ডেডই বেশি। হয়। হ্যাঁ, জি। আচ্ছা, এখন কোরিয়াতে স্কলারশিপের বিষয় জানলাম, কিভাবে অ্যাপ্লিকেশন করা ওটা নিয়ে জানলাম, আমরা সাবজেক্ট চয়েস এটা নিয়ে জানলাম, বাজেটের কথাটা জানলাম, লিভিং কস্টটা জানলাম, জবের অপরচুনিটি নিয়ে জানলাম। মোটামুটি আমরা কভার করে ফেলেছি অনেক ইম্পর্টেন্ট সাইট। এখন হ্যাঁ, লিভিং যেহেতু আমি করতেছি কোরিয়াতে পড়াশোনার কাজে বা অন্যান্য কাজে, আমার কালচারাল আর ভাষাগত সমস্যাটা কেমন হবে? জি। কোরিয়াতে আপনার ভাষা নিয়ে ডেফিনিটলি সবাই স্ট্রাগল ফিল করে। তো কেমন ইয়ে ওটা ফিল করে? আর আ সাংস্কৃতিক যে বিষয়টা থাকে, কালচারাল যে প্রবলেমটা সবাই ফেস করে, ওটা কেমন আ দেখা যায় আরকি? কালচারাল ডিফারেন্সটা অনেক বেশি, কারণ কোরিয়ান মানুষ অনেক বেশি ওপেন মাইন্ডেড থাকে। কোরিয়ান মানুষের পোশাক আশাক, খাদ্যাভ্যাস সবকিছু বাংলাদেশের মানুষের থেকে ডিফারেন্ট। বাংলাদেশে আমরা স্পাইসি খাবারে অনেক বেশি আমরা অভ্যস্ত, কোরিয়াতে ওই রকমের খাবার দাবার নাই। তো বাইরে যাইয়া খাবারটা একটু টাফ। আর বড় ব্যাপার হচ্ছে মুসলিমদের জন্য, আমাদের জন্য হালাল খাবার পাওয়াটা টাফ। আসলে হালাল রেস্টুরেন্ট বাইরে অ্যাভেলেবেল নাই। কিছু উজবেকিস্তানের মানুষ, কিছু বাংলাদেশি যারা রেস্টুরেন্ট দিছে, শুধু এগুলো হালাল বলতে আছে। কোরিয়ার মানুষ আসলে হালাল বলতে তেমন কিছু জানে না। আর কোরিয়ান রেস্টুরেন্ট গুলোতে যাইয়া খাওয়ার মতো এরকম হালাল খাবার এরকম ভাবে নাই। আর খাদ্যাভ্যাসের মধ্যে আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওরা অ্যালকোহলকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। ছোট হোক বড় হোক সবাই একসাথে অ্যালকোহল খাওয়া পছন্দ করে, বাট বাংলাদেশে আমরা যারা মুসলিম প্র্যাকটিসিং মানুষ আছি তাদের জন্য এটা একটা শখের মতো ব্যাপার। এটা আসলে কোপ আপ করা ইজি না, এটা একটা টাফ। আর বড় আরেকটা ব্যাপার হচ্ছে যে কোরিয়াতে এসে ভাষাগত যেটা প্রবলেম সেটা সব জায়গায় ফেস করতে হয়। আপনি একটা কনভিনিয়েন্ট স্টোর বলেন, একটা মার্ট বলেন, একটা বাসে যাতায়াত বলেন, প্রত্যেকটা বিষয়ে ভাষাগত সমস্যা আছেই। এক্সপ্লেন করতে না পারলে কোরিয়ানরা ওইভাবে বুঝে না। আর রিসেন্ট যেই জেনারেশন আসতেছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ ইংলিশটা একটু ইজি হয়েছে তাদের জন্য, বাট কোরিয়াতে ওল্ড মানুষ অনেক বেশি, মিডল এজড মানুষ অনেকই বেশি, তো তাদের সাথে কোপ আপ করা অনেক কষ্ট। ল্যাঙ্গুয়েজ না জানলে ইটস রিয়েলি ভেরি হার্ড ভাইয়া। মানে ইংলিশ দিয়ে যে কাভার হবে ওই সুযোগটা কম। কম তারা সুযোগ। নিজেরাই ইংলিশ পারে না টেকনিক্যালি। তারা নিজেরাই পারে না, ওইভাবে তারা আমাদের ওইটাকে এখানেও সেম প্রায়োরিটিও দেয়। সিচুয়েশন। যখন এশিয়ান সাইড থেকে কেউ আসে, কোরিয়া, চায়না, জাপান, তারা বেসিক্যালি এখানে আসার পরেও ওরা ইংলিশ পারে না। ওদের ওই সাইড থেকে এখানে আসা ইজি, তাই ওরা চলে আসে। বাট চলে ওরা আসে। এখানে অ্যাডাপ্ট করতে পারে না তেমনটা। ওদের জি কাছে ভাইয়া। বাজেটও ভালো থাকে। হুম হুম। সবকিছু নিয়ে আসলে ভিসা পাইরুটি, বাজেটের জন্য অন্যান্য অনেক কিছুর কারণে ওরা চলে আসতে পারে, ইজিলি এন্ট্রি করতে পারে। জি জি। কিন্তু দেখা যাচ্ছে ওরা অনেক বছর যাওয়ার পরেও ইংলিশটা ঠিকমতো ডেলিভার করতে পারে না। আবার হয়তো যারা পারে। ইয়াং জেনারেশন আছে তারা খুবই হ্যাঁ। ইজিলি হ্যান্ডেল করে ফেলে ওইটা। জি এটা ভাই। সেম আসলে এটা আমরাও এখানে ফেস করতেছি। এটা যারা এশিয়ান সাইড থেকে আসতেছে মূলত শুধু কোরিয়া না, চাইনিজরা হুম, আরো ডিফিকাল্ট বেশি। চাইনিজ, জাপানিজ ওরা হ্যাঁ ডিফিকাল্টি ভাই। বেশি ফেস করে। এখন আমি জানতে চাইবো, একটা গরিব ঘর থেকে ছেলে আসতেছে মোটামুটি, আমি চিন্তা করলাম কোন রকম টাকা পয়সা জোগাড় করে কোরিয়ায় গেল। ও চিন্তা জি। করতেছে ও সবকিছুই ম্যানেজ করবে ওইখানে গিয়ে। এখন হুম। এই ছেলেটা কোথায় থাকলে সবচেয়ে কম খরচ হবে? কিভাবে থাকলে সবচেয়ে কম খরচ হবে লিভিং এর জন্য? জি। প্রথমত রাজধানীর শহর যে সোল, সোলে না যাওয়া বেটার। সোলে খরচ অনেক বেশি।
বাট সোলে জব অ্যাভেলেবিলিটিও অনেক বেশি, জব পাওয়ার চান্স সুযোগ অনেক বেশি থাকে, সোলে মানুষও অনেক বেশি, জব অনেক বেশি, সোলে ইংলিশ অত অত একটা টাফ না। সোলে ইংলিশ দিনকে দিন ইংলিশটা একটু সহজ হয়ে যেতেছে, ওইখানে মানুষ ইউজ করতেছে। বাট একদমই যদি খুবই কম টাকা পয়সা থাকে, নিয়ে আসার মতো কোনো টাকা পয়সা না থাকে, তাহলে আই থিঙ্ক বুসান, বুসানের মতো শহর এগুলা বেটার। বুসান, উলসান, জনবুক ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি আছে, সেজং, ওইসব ইউনিভার্সিটির থেকে না গিয়ে বুসানের এই ইউনিভার্সিটি গুলিতে আসা, এগুলা মাছ মোর বেটার হয়। কারণ এখানে কানেক্টিভিটি করাও ইজি হয়, থাকা খাওয়ার খরচও অনেক কম হয়, আর একটু ল্যাঙ্গুয়েজ শিখে আসলে ইজিলি জব পাওয়া যায়। এখানে জবেরও ফ্যাসিলিটিস অনেক বেশি আছে, থাকা খাওয়ার খরচ তুলনামূলকভাবে কম, এন্ড ল্যাঙ্গুয়েজটা আসলে জরুরি ভাই। আচ্ছা, আমি এখন জানতে জি। চাইবো, যারা স্টুডেন্ট হিসাবে বা কাজের ভিসায় কোরিয়াতে যাবে, তাদের জি। জন্য থাকে না একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এই পয়েন্ট গুলা তোমার জানা উচিত, তুমি কোরিয়ায় আসবা, তোমার এই জিনিসগুলা মাথায় রাখা উচিত, এই জিনিসগুলা তোমার আগে আগে প্রিপারেশন নেওয়া উচিত। তো আহ, তোমার কি সাজেশন থাকবে? সে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে একটা ছেলে পড়াশোনা করতে আসতেছে বা কাজে আসতেছে কেউ, কোন কোন পয়েন্ট গুলা পরামর্শ হিসাবে দিতে চাইবা তুমি? প্রথমত পয়েন্ট যেটা আমি বলবো ভাইয়া, অবশ্যই ডেফিনেটলি ডেফিনেটলি ভাষার সাথে অনেক কোপ আপ হয়ে আসতে হবে। ভাষাটা অনেক শিখা আসা জরুরি, যতটুকু শিখা পসিবল। ডায়ালেক্ট একই রকম হয় না, আঞ্চলিকতা থাকে, তবে কেউ যদি একটা ওয়ার্ড শিখে, তার যদি ওই ওয়ার্ডটা অভ্যাস থাকে, তাহলে কোরিয়া এসে একবার দুইবার শুনলে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যে লোক ভাষা পারে তার জন্য কোরিয়া একদম ইজি, যে ভাষা পারে তার জন্য কোরিয়া একদম ইজি, তার জন্য কোনো প্রবলেম থাকে না। ইভেন কোরিয়ানরা তারে হেল্প করে, ইচ এন্ড এভরিথিং ইজ ইজি, জাস্ট ইউ নিড টু নো দ্য ল্যাঙ্গুয়েজ অনলি। তো মেইন সাজেশন থাকবো, যা হয়ে যাক, ভালো নাও লাগতে পারে, বোরিং লাগতে পারে, অকওয়ার্ড লাগতে পারে, আনইজি লাগতে পারে, তারপরও ভাষাটা খুবই ভালোভাবে শেখার চেষ্টা করুক যত দূর পসিবল। যত ভোকাবুলারি শেখা যায়, গ্রামার না হোক, শুধু ভোকাবুলারি শিখে আসুক। এটা আমার একটা প্রাথমিক একটা অ্যাডভাইস থাকবো। আর দ্বিতীয় অ্যাডভাইস হচ্ছে, কোরিয়াতে আইসা প্রথমত এই ঝাপ কইরা হার্ড ওয়ার্কে যাইয়া, এটা আসলে অনেক টাফ। এটা আমার সময় হয়েছে। আমি আইসা যখন একদিনে 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করছি, ওইটা আমার জন্য রিয়েলি ভেরি হার্ড হয়েছে। আমি আইসা বিছানা থেকে উঠতে পারি নাই প্রথম প্রথম, যখন প্রথম মাসে আইসা কাজ করছি, ওটা অনেক টাফ হয়েছে। বাট ইভেনচুয়ালি যখন ধীরে ধীরে কাজ করতেছি, এখন গায়েস হয়ে গেছে। আমি হাইস্ট 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কাজ করছি একদিনে। তো ওইটা আসলে গায়েস হয়ে যাওয়া একটা ম্যাটার করে। সো বাংলাদেশ থেকে আমি বলবো যে টাফ এন্ড হার্ড ওয়ার্ক কিছু কইরা একটু প্র্যাকটিস করে আসতে, ইভেন অন্য কিছু না পারলে জিম করে আসতে, অন্তত একটা টাফ মোমেন্টের মধ্যে একটানা 2 ঘন্টা 3 ঘন্টা টানা কাজ করা, এটা খুবই একটা জরুরি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রান্নার স্কিল থাকাটা জরুরি ভাইয়া, আমি এটা মনে করি। কারণ না খেয়ে মরতে হবে বাইরে, না হলে। জি, বাইরে থেকে হালাল খাবার পাওয়া অনেক টাফ। আর যেহেতু অত একটা ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে না, বাইরে থেকে যেগুলা যাও পাওয়া যায় ওগুলা কিনা কিনা খাওয়া একটু টাফ হয়ে যায়। সো কেউ যদি রান্না পারে তার জন্য একদম ইজি। গোস্ত বলা এটা সেটা একদম ইজি, চিপে পাওয়া যায়, এগুলা নিয়ে নিজে রান্না করে খাইলে অনেকটা কস্ট সেভিংস হয়। এন্ড বড় কথা হচ্ছে, নিজের জন্য রান্না করে খেলে ওটা অনেক হেলদিও হয় বাইরের খাবারের চেয়ে। তো আচ্ছা, আমি ওখানে যদি কি এভাবে মসজিদের সুবিধা আছে? নামাজ কালাম দিবেন, বা অন্যান্য হ্যাঁ, রিলে মসজিদ বলতে রিলিজিয়ান প্র্যাকটিসটা ওরা কিভাবে নেয়? তুমি ধরো নিজের ধর্ম নিজের মতো প্র্যাকটিস করতেছো, আর ফ্রাইডে জুমার মসজিদ বা অনেক জায়গায় দেখা যায় যে বড় মসজিদ না থাকলেও কোনো একটা বাড়িতে ওরা জুমার নামাজ পড়ানোর ব্যবস্থা করে, এরকম কোনো সুবিধা বা কমিউনিটি অ্যাডভান্টেজ আছে কিনা? বা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চায়নাতে অনেক সময় অনেক স্টুডেন্টরা রমজানের সময় অনেক ক্রিটিক্যালিটি ফেস করে, যে ওরা রোজা রাখলে ওই সময় একটু অন্য ধরনের বিহেভিয়ার করে। তো কোরিয়ার ক্ষেত্রে সিচুয়েশনটা কেমন? কোরিয়ার ক্ষেত্রে ধর্ম নিয়ে কোরিয়াদের কোনো টেনশন নাই, ধর্ম নিয়ে কোরিয়াদের কোনো প্যারা নেই। কোরিয়ানরা আসলে অত ধার্মিক না। কিছু কিছু বর্তমানে খ্রিস্টানরা ধর্ম স্প্রেড করতেছে, প্রিচ করতেছে, আর বুদ্ধিজম কিছু একটা আছে। বাট ওভারঅল এন্ড মেজরলি বললে কোরিয়ানরা কোনো ধর্মই মানে না, নাস্তিক। তো ওদের আসলে ধর্ম নিয়ে কোনো প্যারা নেই, অ্যাজ লং এজ তুমি ওদের কাজ করে দিতে পারতেছো, ইউ আর ফাইন। আপনি এবার যা ইচ্ছা তাই করেন। আপনি যদি বলেন আমি নামাজ পড়বো, আপনি অনেক হার্ড ওয়ার্ক করতে পারেন, 5 মিনিট 10 মিনিট নামাজের জন্য চাইবেন, ইটস ইজি। আমি আমার রেস্টুরেন্টে, আমি যেই রেস্টুরেন্টে জব করছি এই পর্যন্ত সবাইরে বলে নিছি যে আমার নামাজ পড়তে হইব, সো আই রিয়েলি ওয়ার্ক হার্ড ফর ইউ, বাট আই নিড টাইম ফর মাই প্রেয়ার। তো সবাই বলছে পারমিশন গ্রান্টেড, ইটস অল রাইট। আর মসজিদের কথা বলতে গেলে বর্তমানে কিছু কিছু মসজিদ হইতেছে,
পুরোনো যেগুলা কোরিয়ান মসজিদ ছিল সেগুলো আছে, বাট এটা অনেক দূরে দূরে পার হয়ে, কাছাকাছি হুম, মসজিদ অত নাই। ইভেন আমরা হুম, যে এরিয়াটাতে থাকি, এই এরিয়াতে 3টা 4টা ইউনিভার্সিটি আছে যেগুলা হুম। পুরো বাংলাদেশি কমিউনিটিটা এখানে থাকে, এখান থেকে ওই ইউনিভার্সিটি গুলিতে যাতায়াত করে। তো আমরা আমাদের যারা সিনিয়র ভাই ছিল সবাই মিলে আমরা একটা মসজিদ ওপেন করছি, একটা বেসমেন্ট ফ্লোর ভাড়া নিয়ে ওইটাতে আমরা মসজিদ ওপেন করছি। তো এটাতে অনেকটা ইজি হয়েছে। বাট যদি বলেন যে অন্যান্য এলাকায়, ওই এলাকায় ওইরকম ভাবে ভাই মসজিদ নাই। তবে নামাজ পড়া টড়া নিয়ে বা রোজা রাখা এইসব নিয়ে কোরিয়ানদের কোনো প্যারা নাই, অ্যাজ লং এজ আমি বললাম যে আপনি ওনার কাজ করে দিতে দে পারতেছেন, আর আপনি ফ্রি ওনার জন্য। মাইন্ডেড কাইন্ড অফ পিপল। সো জি একটু জি জি কঠিন ব্যাট করি এখন একটা। জি ভাই, জি মেয়েদের জন্য বিশেষ করে দেখা যাচ্ছে ইভেন আমাদের দেশের মেয়েরাও গেলে কোরিয়াতে বা অন্য দেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান থেকে গেলেও তাদের হিজাব মেনটেনটা দেখা যায় না কোরিয়াতে। এটা কেন? অর অথবা কাউকে আসলে কি, আমরা তো অনলাইনে দেখতেছি, তুমি ফিজিক্যালি কোরিয়াতে আছো, তো জি। ফিজিক্যালি কি হিজাব পরে চলতেছে বা রিলিজিয়াসলি সবকিছু মেনটেন করতেছে এরকম কোরিয়াতে দেখা যায় কিনা মেয়েদের ক্ষেত্রে? এটা খুবই টাফ ভাইয়া। বাংলাদেশি মেয়েদের কথা বলেন, খুবই রেয়ার বাংলাদেশি আপনি কাউরে পাইবেন যে হিজাব টিজাব পইরা বা বোরকা পইরা চলতেছে। হুম, পোশাক আশাক নিয়ে কোরিয়ানদের কোনো প্যারা নাই, কোনো চাপ হুম, নাই, লিটারালি কোনো হুম, চাপ নাই। আপনি কালো বোরকা পরে রাস্তা ধারতেছেন, ইটস অল রাইট। আপনি জুব্বা পরে রাস্তা ধারতেছেন, ইটস অল রাইট। দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ আর ওয়ারিং। কিন্তু বাংলাদেশি যারা আসে তারা প্রথমে আসার সময় অনেকটা ধার্মিক ভাব নিয়ে আসে, বাট এখানের হুম, কালচারের সাথে ইউজ টু হইতে যায়, খাপ খাওয়াতে যায়, তারা আসলে ধর্ম থেকে চলে আসে। এন্ড আই রিয়েলি হেট দ্যাট ম্যাটার। এটা আসলে আমার পছন্দ হয় না, কারণ আমি অনেক দেখছি জুনিয়র আসছে বা সিনিয়র যারা আসছে যাদের আমি দেখছি ভালো ছিল, বাট খাপ হুম। খাওয়াইতেন যে ওরা আসলে ধর্মে থেকে ওইরকম ভাবে বেরিয়ে আসতেছে। মানে বাট পর্দা যদি বলেন, নিজেরাই তুলে ফেলে, এই ক্ষেত্রে কোরিয়ানদের হ্যাঁ, কোনো কোরিয়ানদের প্রেশার কোনো ছিল হাত না। নাই। তবে হুম, তবে ছোট্ট একটা প্রেসার আছে জবের ক্ষেত্রে। মেয়েদের হুম, আসলে কোরিয়াতে জব দেওয়া হয় সার্ভিং এর জন্য বা রিসেপশনিস্টের জন্য মেইনলি। থালা হুম, বাসন ধোয়া বলেন বা কিচেন কাজ যেগুলো, ওগুলা ছেলেদের দেওয়া হয়, কারণ এগুলো একটু টাফ তো লং টার্মের জন্য। মেয়েদের সার্ভিং এর কাজ দেওয়া হয়। তো ওইরকম হুম, হিজাব পইরা সার্ভিং করাটা সব রেস্টুরেন্ট আসলে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ওইটারে গ্রহণ করে নেয় না। তো এটা একটু হুম, টাফ আছে, ওইরকম ভাবে জব পাওয়া যায় না। বাট জব দেওয়ার মালিক তো আল্লাহ, সো কেউ যদি হুম, স্ট্রিক্টলি চায় তাহলে জব দেয়। ইভেন আমি যেই রেস্টুরেন্ট গুলাতে কাজ করছি, আমি কয়েকটা মেয়েরে, আমি 2টা মেয়েরে কাজ দিছি এরকম, যারা হিজাব মেনটেন করতে চাইছে। এন্ড আমি নিজে হইয়া অথরিটির সাথে হুম, কথা বলছি যে লুক লাইক শি ইজ মাই সিস্টার, সো আই রিয়েলি ওয়ান্ট হার টু ডু দ্যাট। তো এইভাবে হুম, অ্যাপ্রোচ করার কারণে খুব পোলাইটলি এন্ড রেসপেক্টফুলি অ্যাপ্রোচ করলে ওইটাতে কখনো মানা করে না। বাট হুম, বেশিরভাগ রেস্টুরেন্টে এটা একটা টাফ থাকে। তবে চাইলে যদি কেউ একটু স্ট্রিক্ট থাকতে চায়, তার মেন্টালিটি স্ট্রং থাকে, সে ইজিলি পারবে। হুম, উজবেকিস্তানের যারা মেয়েরা আসে মেইনলি, ওদের আপনি হুম। রাস্তাঘাটে বের হলে হিজাব দেখবেন। উজবেক মেয়ে হিজাব নাই এটা পাওয়া ইজ লিটারলি রিয়েলি সো লেস রেয়ার। কিছু কিছু মানে আছে উজবেক যারা আসলে করতেছে, ভালো না। কিছু মেয়ে যারা জি, মেনটেন করতেছে তারা করতেছে, হ্যাঁ তারা তারা জবও করতেছে করতেছে। ডেফিনেটলি। হ্যাঁ, হ্যাঁ, শুধু তারা জবও আমাদের করতেছে। আমাদের গুলার পর্দা উঠে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ so ডেফিনেটলি it's ভাই, খাপ it, খাওয়াইতে যায়। it depends on you actually, it's not depends এক্স্যাক্টলি। on culture. Okay, that's a great point actually. ব্যাটটা আসলে হার্ড ছিল, কারণ এই পয়েন্টে আমি মনে করতাম এখানে কোরিয়ানদের একটা ইনফ্লুয়েন্স বা কোন একটা হাত থাকে যে যার কারণে মেয়েরা আহ, দেশে পর্দা করতো, এখানে গিয়ে পর্দা করতেছে না। সো অ্যাকচুয়ালি খুব বেশি নিজেকে মডার্নাইজ করতে গিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে, এক্স্যাক্টলি যা এক্স্যাক্টলি। বুঝতে পারলাম আর কি। কোরিয়ার আচ্ছা। ফ্যাশন অনেক ওপেন মাইন্ডেড, তো ওরা সব ওয়েস্টার্ন হুম, কালচার পছন্দ করে, তো ওরা ছোট ছোট জামা হুম, কাপড় পরে। তো বাংলাদেশ হুম, থেকে কেউ কেউ আসলে হয়তো প্রথম 6 মাস নিজের যেই এথিক্স আছে ওগুলা মেনটেন করতে পারে। বাট এই হুম। চলাফেরার সাথে খাপ খাওয়াই নিতে যায়, দিন দিন একটু একটু করে ওঠে। প্রথমে হয়তো বোরকা ওঠে, আচ্ছা, তারপরে হয়তো খাবারও হিজাব ওঠে। খাবারও এইরকম। যেহেতু ডিফিকাল্টি থাকে, অনেকে দেখা যাচ্ছে জাস্ট জি কিছুই মেনটেন করতেছে না খাবারের ক্ষেত্রে। আমি জি দেখেছি অনেকজনকে জাস্ট জি জি কিছুই মেনটেন ডেফিনেটলি। করতেছে না। হুম, জি, শুধুমাত্র বললাম যে শুধুমাত্র জবের স্পেসিফিক কিছু জবের ক্ষেত্রে হিজাব পরাটা বাধ্যতামূলক না। ইভেন অনেক জব আছে যারা বলে যে আপনি চুল ঢাইকা রাখেন, কারণ কোরিয়াতে খাবারের চুল পাওয়া এটা খুবই জঘন্যতম ব্যাপার। কোরিয়ানরা খাবারের চুল পাইলে ওই রেস্টুরেন্ট থেকে ওইটা চলে আসে, খুবই বাজে রিভিউ দেয়। তো ওইখানে আরো বলে যে আপনি যদি হিজাব পরে থাকেন ইটস বেটার ফর ইউ, আপনি যদি চুল ঢেকে রাখেন। তো স্পেসিফিক কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে সার্ভিং এর কাজে গেলে মানা করে। তাছাড়া রাস্তাঘাট বলেন, ইউনিভার্সিটি বলেন, কোথাও কোনো সমস্যা নেই হিজাব নিয়ে। পর্দা আচ্ছা। মেনটেন করছে, টোটালি ফাইন। নর্মালি কাজের ক্ষেত্রে কোন কোন দক্ষতার বেশি কাজ পাওয়া যায়? যেমন কি আমরা তো সব এখন শুধু রেস্টুরেন্ট নিয়েই কথা বলছি পুরো পডকাস্ট জুড়ে। রেস্টুরেন্ট রেস্টুরেন্টের চাহিদা ছাড়াও আর কি কি পজিশনে জব করা যায় এজ এ রেস্টুরেন্ট যাওয়ার পরে? যেমন ইউকে তে আসলে কারো স্পেসিফিক কোনো স্কিল থাকলে ওরা মুভ করতে পারে, বাট এগেইন
সবাই বেসিক্যালি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জয়েন করে, ফুড বিজনেসের জি সাথে, জি ওয়েটার, ফ্রন্ট হাউস, ব্যাক হাউস, এভাবে। হুম। তো কোরিয়াতে কেমন সিচুয়েশন? অন্যান্য সুবিধা আছে কিনা রেস্টুরেন্ট ছাড়াও? না, অন্যান্য সুবিধা তেমন নাই ভাইয়া, কারণ মানে জি শুধুমাত্র রেস্টুরেন্ট জব, যেটা রেস্টুরেন্ট, হোটেল, মোটেল, এই জবগুলোতে স্পেসিফিক্যালি ভাবে ওয়ার্ক পারমিট থাকে। আদার দেন যে ফ্যাক্টরি জব বলেন বা বিভিন্ন ডেলিভারি জব, যেগুলা এগুলো আসলে একদমই ইলিগাল। তো পুলিশ যদি আপনারে ধরতে পারে হাতে নাতে, তাহলে প্রথমবার হয়তো বড় অ্যামাউন্টের একটা জরিমানা দিবে এন্ড একটা রেড সিগন্যাল থাকবে। নেক্সট টাইম যদি সেই অন্য কোনো একটা ইলিগাল কাজে ধরা পড়ে, তাহলে ডিরেক্ট ডিপোর্ট করে দিবে। এখানে কোনো ছাড় নাই, কোরিয়ান আইন অনেক স্ট্রিক্ট, অনেক হার্ড। শুধুমাত্র রেস্টুরেন্ট আর হোটেল যে জবগুলো আছে ওই জবগুলোতে ওয়ার্ক পারমিট দেয়, তাছাড়া অন্য কোনো জবে ওয়ার্ক পারমিট দেয় না। আচ্ছা, এটা মূলত প্রবলেমটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য। জি যদি জি কোনো ডেফিনেটলি। একটা পয়েন্টে ওরা কোনো একটা ওয়ার্ক পারমিট পায়, তাহলে তো বদার করতেছে না, মেইনলি না, হচ্ছে কিছু ওয়ার্ক করতেছে না। পারমিটটা পাওয়া। আচ্ছা, ডেফিনেটলি তো ডেফিনেটলি। এখন এমনও হইতে পারে একজন রেস্টুরেন্টের জব, স্টুডেন্টের পড়াশোনা শেষ হয়ে গেছে, ভাইয়া আহ, আরেকটা কথা, জি, হ্যাঁ, এমনও হইতে পারে যে রেস্টুরেন্টের জব, বাট ওই রেস্টুরেন্টে জব করা অবস্থায় ওই রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিট নেওয়া হয়নি। তখনও যদি হুম, পুলিশ রেড দেয়, তাহলে ওরে ধরে জেলে নিয়ে যাবে, প্রথমে বড় অ্যামাউন্টের জরিমানা দিবে, পরের বার আবার হ্যাঁ, যদি এরকম ইলিগাল ভাবে ধরা পড়ে তাহলে ডিপোর্ট করে দিবে। সো ওয়ার্ক আচ্ছা, পারমিট লেটারটা মানে এটা অনেক ওয়ার্ক ইম্পর্টেন্ট। পারমিটে মেইন প্রায়োরিটি, ডাজন্ট ম্যাটার কি জি করতেছে। জি। আচ্ছা, এখন পড়াশোনা শেষ হলো এভাবে, পড়াশোনা শেষ হওয়ার পরে কেউ কি সেটেলমেন্ট পাচ্ছে কিনা কোরিয়াতে? সেটেলমেন্ট পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ব্যাচেলার পরে সেটেল হওয়া ইটস রিয়েলি ভেরি টাফ। ব্যাচেলার পরে সেটেল হওয়া অত ইজি না, খুবই টাফ। মাস্টার্স এর পরে সেটেল হওয়ার কিছু সুযোগ আছে। ব্যাচেলার পরেও অনেক মানুষ সেটেল হয়েছে, যাদের স্পেসিফিক ইনফ্লুয়েন্স ছিল, নেটওয়ার্কিং ছিল। তারা F2R ভিসা বলে একটা ভিসা আছে, যেটা হচ্ছে একটা রেসিডেন্সের ভিসা। আপনি কোরিয়ার স্পেসিফিক কোনো এরিয়াতে গেলে ওইখানে কিছুদিন থাকলে আপনি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলে যে আমি এখান থেকে পড়াশোনা করছি, আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারি। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা পরীক্ষা আছে, টপিক বলে। সো টপিক 1 2 3 4 এরকম স্টেজ থাকে। সো একটা এক্সাক্ট অ্যামাউন্টের টপিক লেভেল লাগবে। আর তার পাশাপাশি যদি ব্যাচেলার পাস করে, এটা খুবই টাফ, বাট মাস্টার্স এর পর ইটস কোয়াইট ইজি। কোরিয়ায় টপিক পাস করতে পারছে, মাস্টার্স পাস করছে, এটাতে কোরিয়ার পার্মানেন্ট রেসিডেন্স ভিসা পাওয়া ইজি। বাট এগুলা পড়ালেখার পরে কোরিয়াতে জব পাওয়া, যেই সেক্টরে পড়ালেখা ওই সেক্টরে জব পাওয়া ইটস রিয়েলি ভেরি হার্ড ভাইয়া। ইটস নেক্সট টু ইম্পসিবল। আচ্ছা, সো টেকনিক্যালি সেটেলমেন্টের সুবিধাটা কম, এটাই তো বলতে হ্যাঁ চাচ্ছ? মানে হ্যাঁ ডেফিনেটলি। হওয়া যায় না এমন না, বাট এইটা একটু ডিফিকাল্ট। থাকা যায়, অনেক আমাদের, বছর থাকা যায়। ভিসা হ্যাঁ, এক্সটেনশন করে অনেক বছর থাকা যায়। যেমন আমি এখন ব্যাচেলারের জন্য আসছি, আমার 4 বছর। তারপর আবার জব সিকিং একটা ভিসা দেয়, 6 মাস 6 মাস করে ভিসা দেয়, ওইটাতে 2 বছর থাকা যায়, 6 বছর। তারপর আবার যদি মাস্টার্সে জয়েন করি আবার 2 বছর, মাস্টার্স পরে আবার জব সিকিং ভিসা দেয়। তারপরে আবার পিএইচডি করা যায়, থাকতে চাইলে অনেক বছর থাকা যায়। তবে ওই পার্মানেন্ট রেসিডেন্সিটা মাস্টার্স এর পরে যদি কেউ কোরিয়ান ল্যাঙ্গুয়েজের এক্সামটা দেয়, টপিকের 3 থাকে, তাহলে ওরা ইজিলি অ্যাপ্লিকেশন করলে ওই রেসিডেন্সিটা পাওয়া যায়। বাট এটা আসলে অনেকটা টাফ, অতদিন পর্যন্ত মানুষের ধৈর্য থাকে না, বা এই ফাস্ট কালচারের সাথে মেনটেন করা বা অ্যাডাপ্ট করা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, বাইরে আরেকটা অফ টপিক, এটা হচ্ছে বাইরের সাইনবোর্ড গুলা কি কোন ল্যাঙ্গুয়েজে থাকে মেইনলি? 90% কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, 90% কোরিয়ান, ওরা ওদের তো ল্যাঙ্গুয়েজে অনেক বেশি প্রায়োরিটাইজ এক্ষেত্রে করে। এক্ষেত্রে তোমরা কোনো কিছু পারচেজ করো বা কোনো একটা জায়গায় যাচ্ছ, কিভাবে এটা সলভ করা হয়? আসলে কোথাও যাওয়া না যাওয়া সেটা অনলাইনে অ্যাপস আছে কোরিয়াতে। অ্যাড্রেসের জন্য একটা অ্যাপ আছে, কাকাও ম্যাপ আর নেভার ম্যাপ। এটা অনেক বেশি ইফেক্টিভ। আপনি যদি কোথাও যাইতে চান, ওই অ্যাড্রেসটা দিলে একদম ও এক্স্যাক্টলি জায়গায় রিয়েল টাইম লোকেশন এজ ইট ইজ দেখাই দিব। ইভেন যদি কোনো একটা শপের অ্যাড্রেস বলেন, এজ ইট ইজ দেখাই দিব। তো কোথাও যাওয়া না যাওয়ার ক্ষেত্রে ওই অ্যাপস গুলা ইউজ করলে এটা অনেক বেশি ইজি হয় অ্যাড্রেসের জন্য। আর আরেকটা কোনো বড় কিছু ব্যাপার কিনতে হয়েছে গেলে, যে, জি কোনো জি কিছু ভাই। প্রোডাক্ট কিনলে, প্রোডাক্টের গায়ে যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ থাকে, তুমি বুঝবা হ্যাঁ, কেমনে এটা? ওইটার জন্য ডেফিনেটলি ভাই ট্রান্সলেটর অ্যাপস ইউজ করতে হবে, কারণ কোরিয়ানরা অত ইংলিশ পারে না আর অত ইংলিশ থাকে না। তবে কিছু কিছু, হ্যাঁ, জি জি কিছু, হ্যাঁ ডুওলিঙ্গো বা গুগল ট্রান্সলেটর এইসব কিছু একটা। কোরিয়ানদের জন্য আছে একটা পাপাগো, ওইটা কোরিয়ানদের নিজস্ব অ্যাপস ট্রান্সলেটর জন্য। তবে আসলে অনেক বর্তমানে যে প্রোডাক্ট গুলো বের হইতাছে ওদের সাথে দুইটাই থাকে, কোরিয়ানও থাকে ইংলিশও থাকে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইংলিশ থাকে না ভাইয়া, ইটস রিয়েলি ভেরি টাফ। আচ্ছা, এখন জি আমরা লাস্ট পয়েন্ট, দুইটা পয়েন্টে চলে আসবো, তারপর আমাদের জি পডকাস্ট আমরা শেষ করব। আহ, জি তার মাঝখানে আমি সবার জন্য বলতে চাই, যারা কোরিয়া নিয়ে আরো ইন্টারেস্টেড আর চাই আমি আমার এই অতিথিকে নিয়ে বা অন্য কোনো অতিথি নিয়ে আমরা কথা বলবো, সো আমরা আপনাদের যদি
জানার আগ্রহ থাকে, আপনারা ইন্টারেস্টেড হন, আমরা মাঝে মধ্যে বসতে পারি নতুন নতুন পয়েন্ট নিয়ে। কমেন্টে আমাদেরকে জানাবেন আপনারা কি কি জানতে চান কোরিয়া নিয়ে আরো ইন ডিটেল। আমরা অবশ্যই দেখা যাবো আমাদের অতিথিকে নিয়ে এই বিষয়গুলা ক্লিয়ার করার জন্য। আর আহ, কোরিয়া ছাড়াও যদি অন্যান্য কোনো কান্ট্রি নিয়ে ইন্টারেস্টেড ফিল করেন বা অন্যান্য কোনো বিষয় নিয়ে আমরা ভিডিও করতে পারি এরকম আপনার ফিল হয়, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর এখন আমি আমার অতিথির কাছ থেকে লাস্ট 2টা পয়েন্ট জানতে চাইবো। এটা হচ্ছে কোরিয়ায় মূলত ভুলগুলা কি কি করা হচ্ছে, আমাদের স্টুডেন্ট হিসাবে গিয়ে কি কি ভুলগুলা করা হয়। কোরিয়া আসার পরে বেসিক যে ভুলগুলা সেটা হচ্ছে যে অনেক শাই ফিল করে মানুষ, আর বেশি করে ঘরে থাকে, বাহিরে যায় না। এক্সপ্লোর না করা এটা একটা ভুল হয়। কোরিয়াতে আইসা প্রথম প্রথম যে সময়টা থাকে ওইটাতে চাইলে তো জব পাওয়া যায় না, বা ইউনিভার্সিটিতে অত প্রেশার থাকে না। তো ওই সময়টায় মানুষ যদি এক্সপ্লোর করে, আশেপাশে এরিয়াটা ঘুরে দেখে, আর কোরিয়ান কালচারটার সাথে একটু খাপ খাওয়াই নিতে পারে, এটা অনেক ইজি হয়। মেইনলি স্টুডেন্ট যারা আসে তারা আইসা অপেক্ষা করতে থাকে জবের জন্য, বড় ভাইদের বলতে থাকে ভাই একটা জব দেন। তবে এটা করা উচিত, বাট এর সাথে সাথে নেটওয়ার্কিং করাটা অনেক বেশি জরুরি। রাস্তাঘাটে বের হইয়া কোথাও চলাফেরার মাধ্যমে বড় ভাই, সিনিয়র বা অন্যান্য যারা কলিগ বা মেটস আছে তাদের জন্য যদি একটু, তাদের সাথে যদি একটু কানেক্টিভিটিটা বাড়াইতে পারে, এটা অনেক বেশি হেল্পফুল হয় পরবর্তীতে যায়। এটা একটা ভুল হয় আসলে, মানুষ একটা কানেকশন বাড়ায় না। আর দ্বিতীয় ভুল হচ্ছে আমি যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ আইসা শিখে না। বাংলাদেশ থেকে তো শিখা আসেই না, এখানে আইসাও শিখে না। সময় অনেক থাকে, ল্যাঙ্গুয়েজের অনেক জরুরত, প্রত্যেকটা মানুষ ইনসাইড ফিল করতে পারে যে ল্যাঙ্গুয়েজ আসলে অনেক বেশি জরুরি। কিন্তু দেখা যায় ওরা আসলে নানান কাজে নিজেরা ব্যস্ত করে ফেলে, এখানে ওইখানে যায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বা ইভেন ইন ডিপ্রেশন মানুষ ল্যাঙ্গুয়েজটা আসলে ফোকাস দেয় না। কোরিয়াতে আইসাও যদি প্রথম 6 মাসের মধ্যে কেউ একটু কষ্ট করে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে, তাহলে এটা ইজি হয়। এই কালচারের সাথে থাইকা ল্যাঙ্গুয়েজটা শিখে এটা অনেক ইজি। আমরা ভুল করি, আমরা আইসা শিখতে পারি না। এটা একটা বড় ভুল হয়েছে। নেটওয়ার্কিং এন্ড ল্যাঙ্গুয়েজ, এই দুটো আমি মনে করি ভাই বড় ভুল। এখন ফাইনালি লাস্ট হ্যাঁ। বলবো, আমাদের সব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করা শেষ। চমৎকার একটা আমরা পডকাস্ট করলাম শ্রোতাদের জন্য। এখন শ্রোতাদের উদ্দেশ্যে আপনার ফাইনাল মেসেজ কি থাকবে, এটা প্লিজ। আমার ফাইনাল মেসেজ হচ্ছে যে কেউ যদি কোরিয়াতে আসতে চায় তাহলে আমি মানা করব না, আমি বলবো কোরিয়াতে আসতে। বাট কোরিয়াতে আসার আগে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড যাই না আসা উচিত। বিভিন্ন মানুষের সাথে কথা বইলা এটা অবশ্যই জানা উচিত যে কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে, কার পারসেপশন কিরকম। দ্বিতীয় একটা সাজেশন যদি আমি দেই সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ভাই অবশ্যই ডেফিনেটলি ভাই বোন যারা পডকাস্ট দেখবেন তাদের জন্য ল্যাঙ্গুয়েজ অনেক বেশি জরুরি ভাই। আপনি একটা দেশে যাইবেন আর সেই দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন না, তাহলে তো আসলে ওই দেশের মানুষের সাথে আপনি কানেক্ট হতে পারতেছেন না, আপনি আপনার নিডস, আপনি ইনফরমেশন ট্রান্সফার করতে পারতেছেন না। সেটা সবচেয়ে বড় সমস্যা। কোরিয়াতে যদি কেউ ল্যাঙ্গুয়েজ পারে তাহলে তার জন্য কোরিয়া একদম ইজি, সব ইজি, সব ইজি। আপনি সবকিছু করতে পারবেন, আপনি যে কোনো কিছু চাইতে পারবেন, দেখতে পারবেন, করতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজের ভিতরে ফোকাস দিবেন। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে স্ট্রং মেন্টালিটি নিয়ে আসতে হইব। যখন আপনি একবার জব সার্কেলে ঢুকে যাবেন, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা আসলে খুবই কষ্ট হয়ে যাব। আপনার স্ট্রং মেন্টালিটি নিয়ে আসতে হবে যে কোরিয়া অনেক কষ্টের কাজ হয়। আপনি যদি বাংলাদেশের মতো তুলনা করেন তাহলে বাংলাদেশের থেকে 10-20 গুণ বেশি হার্ডার কাজ হয় এখানে। সো স্ট্রং একটা মেন্টালিটি নিতে হবে দ্যাট ইউ ক্যান ডু ইট। আপনি যত কষ্টের হোক আপনি করতে পারবেন, ইটস অল রাইট, আপনি পারবেন। এটার একটা স্ট্রং মেন্টালিটি থাকতে হবে। আর একটা বড়, আরো একটা যে সাজেশন, ধার্মিক থাকাটা খুবই জরুরি। আপনি যদি ধার্মিক থাকেন তাহলে আল্লাহ আপনার উপরে রহমত বরকত দিব। সো অবশ্যই ইসলাম প্র্যাকটিস করাটা জরুরি। আপনি যদি মুসলিম ধর্ম হয়ে থাকেন আমি অবশ্যই এটা বলবো। তো আপনি যদি আসেন, আপনি যদি ধর্মটা প্র্যাকটিস করে রাখেন, আপনার জন্য আল্লাহ সব ইজি করে দিব। এটা একটা ব্যাপার। আরো একটা বড় ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের সাথে কানেকশন করবেন। আপনার যে কেউ হোক, ইভেন অন্য দেশের মানুষ হোক, ফ্রেন্ড হোক, ক্লাসমেট হোক, সিনিয়র হোক, অন্য দেশের সবার সাথে কানেকশন করার চেষ্টা করবেন। ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে কানেক্ট করে থাকার চেষ্টা করবেন। সুযোগ কোন দিকে থেকে আসবো এটা আপনি আগে থাকতে জানেন না, আল্লাহ কোন দিকে থেকে দেবো বলা যায় না। এমনও জায়গা থেকে সুযোগ আসতে পারে যেটা আপনি জানেন না। আমার সাথে এরকম হয়েছে, আমি আইসা একজনরে বলছি যে আপু আমার একটা জব দিয়েন, ইভেনচুয়ালি দেখা যাচ্ছে কয়েক মাস পর ওই আপু আমারে বলতেছে যে ভাই আমার একটা জব দিন, আমি ওনারে আমার রেস্টুরেন্টে জবও দিছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যত বেশি কানেকশন করবেন তত বেশি ভালো হবে। সো ওভারঅল এইগুলা ব্যাপারই ম্যাটার করে, কানেকশন করা, স্ট্রং মেন্টালিটি, ল্যাঙ্গুয়েজ, দ্যাটস অল ভাইয়া। ধন্যবাদ অনেক আমাদের সাথে জয়েন করার জন্য এই পডকাস্টে। জি ভাইয়া। আমরা সব সময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার জন্য, স্টুডেন্টদেরকে ভালো কিছু প্রোভাইড করার জন্য, আর বাংলাদেশি ইয়াং স্টারদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য না খুবই লাক্সারি কোনো কিছু সার্ভ করা, আমাদের উদ্দেশ্য
যারা পিছনে পড়ে আছে তাদেরকে উপরে টেনে আনা। সো জি সবাই একসাথে এগিয়ে যাব, সবাই সঠিক সিদ্ধান্ত নিব। আমরা কোনো কিছু জানতে ইচ্ছে করলে, কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই সিনিয়রদের থেকে জানার চেষ্টা করব। আর জি নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সবার সাথে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।